নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক সোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। প্রথমেই তোমাদেরকে ধন্যবাদ জানাবো, কারণ আগের দিন আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম, তোমরা ঘটনা বড় না ছোট দৈর্ঘ্যের কোনটা তোমাদের শুনতে সুবিধা সেটা আমি একটু জানতে চেয়েছিলাম। তো আগেও যা বলেছি এখনও তাই বলছি, ঘটনা তো আমি ইচ্ছা মতো বাড়াতে বা কমাতে পারি না। যদি কখনো বড় ঘটনা আসে সেটাকে কি আমি একই এপিসোডে আনবো নাকি এপিসোড ভাগ করে দেবো? তো ম্যাক্সিমাম তোমরা কমেন্ট করেছো যে না, বড় ঘটনা একটা এপিসোডে থাকলেই ভালো হয়, ওটা ভাগ করে দিলে অসুবিধা হবে। তো সুতরাং বড় ঘটনা যখনই আসবে বা আমি পাবো তোমাদের কাছ থেকে, সেটা অবশ্যই একটা এপিসোডেই আমি কভার করব। আর ছোট ঘটনাও তোমরা যারা পাঠাচ্ছ তারা কিন্তু ভেবো না যে আর কোনো ছোট ঘটনা পাঠ করা হবে না বা কিছু, তাও না। ছোট ঘটনা বড় ঘটনা দুটোই আসবে, যেমন ঘটনা বুঝবো তেমন। কারণ আমাদের এই ইউটিউব কমিউনিটিতে একটা বিশেষ সমস্যা বহুদিন আছে এখনও, আমাদেরকে বারবার চেক করে নিতে হয় যে ঘটনা আগে কোথাও হয়েছে কি না বা ইত্যাদি। সেক্ষেত্রে সমস্ত কিছু দেখে শুনে তারপর আমাদের ঘটনা সিলেক্ট করতে হয়। তাই ঘটনা যদি সত্যি কোথাও কোনো দিন শোনানো হয়নি, সেই ঘটনা ছোট হলেও অবশ্যই আমি সিলেক্ট করব। কথা আর বাড়াচ্ছি না, আশা করি আমি তোমাদেরকে যেটা জিজ্ঞেস করেছিলাম তোমরা আমাকে রিপ্লাই করেছো, তার একটা রিপ্লাই ব্যাক করার আমার দরকার ছিল। আজকে প্রথম ঘটনা যার শোনাবো, খুব বাচ্চা একটা মেয়ে, ক্লাস 7-এ পড়ে, ওর নাম অনু। ও ডাক নামটাই বলেছে যে আন্টি আমার ভালো নামটা নিও না। বলছে, আন্টি আমি অনেক দিন ধরে তোমার ঘটনা শুনছি, আমি ক্লাস 7-এ পড়ি, হয়তো আমি গল্প বলার জন্য যথেষ্ট ছোট, তাও আমি লিখছি। প্রতিদিনের মতো আমি স্কুলে গেছিলাম, আমাদের বিল্ডিংটার 4 তলায় স্কুলে রাত্রেবেলা আমাদের একটা প্রোগ্রাম ছিল, আমার দেখতে যাওয়ারও কথা ছিল। আমিও আমার মা রাত্রে 8টার সময় স্কুলে গিয়ে পৌঁছাই। মা গিয়ে নিজের বান্ধবীর পাশে গিয়ে বসে প্রোগ্রামটা দেখতে থাকে যথারীতি। আমিও আমার ফ্রেন্ড আমরাও নিজেরা স্কুলের ভেতরে চলে যাই। নিচে প্রোগ্রাম হচ্ছিল, আমাদের বিল্ডিংটা পুরোই অন্ধকার। আমি আমার ফ্রেন্ডরা ভূতটুতের দিকে খুবই আগ্রহী, ওই জন্যই অন্ধকারেই স্কুল ঘুরতে বেরোতে চলে গেলাম। কথা বলতে 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 পরে আমার আরও 4টে বন্ধু চলে এসেছিল, টোটাল আমরা 6 জন। ভয়ের পাওয়ার কোনো জায়গা নেই, আমার ওয়াশরুম যাওয়া খুব দরকার ছিল। আমি আমার বন্ধুদেরকে বললাম যে আমি ছাদের গার্লস ওয়াশরুম যেটা আছে, তার কারণ নিচের সব ওয়াশরুমগুলো বন্ধ। আমাদের স্কুলের ছাদের ওয়াশরুম সত্যি বলতে গেলে পুরোই অন্ধকার থাকে। আমার বন্ধুরা আমাকে যেতে মানা করলো। সত্যি বলতে গেলে আন্টি ছোটোবেলা থেকেই আমি ভূত বা অন্য কিছু থেকেই ভয় পাই না। আমি বললাম, তোরা দাঁড়া, আমি আসছি, কিচ্ছু হবে না। আমি সাধারণভাবে ছাদে গেলাম, প্রোগ্রামের সাউন্ড ওপরেও আসছে। কি ছিল এখনও জানি না। আমি ঠিক ওয়াশরুমে এন্টার করছি, একটা দরজা ওয়াশরুমের অন্ধকারে একদম ভাঙা ছিল। ওই ভাঙা দরজাটার মধ্যে দিয়ে সত্যি বলছি আমি একটা লোককে দেখি যে সোজাসুজি আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদের দিকে অর্থাৎ আমার দিকে, আর আরও লম্বা, বোধহয় 7 ফুট হবে। অন্ধকারে কিচ্ছু বোঝা যাচ্ছে না, আমি অজ্ঞান হয়ে যাই। আমার বন্ধুরা অনেকক্ষণ আসছি না দেখে ছুটে যায়, আমাকে জল টল দেয়। তারপর আমি জিজ্ঞাসা করি, আমি সব কিছু বলি। আমার একটা বন্ধু বলে আমি বাথরুমে একটি ভুলভাল দেখেছি, কেউ বলে না সত্যি হয়তো কিছু ছিল, এরকম কথাবার্তা হচ্ছিল। তেমন শোনা গেল না ওই মেয়ের একটা মার্ডার হয়েছিল, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কোনো প্রবলেম, কেউ বলে মার্ডার, কেউ বলে সুইসাইড। জানি না এসব সত্যি কি না, আমি সত্যিই জানি না। কিন্তু আমি যে ছায়ামূর্তি দেখেছিলাম সেটা কিন্তু দিদি ভুল নয়, অজ্ঞান অকারণে হবই বা কেন। এই ছিল একটা ছোট ঘটনা, শুনিও। আমার নাম অনু। থ্যাংক ইউ অনু। হতেও পারে তুমি কোনো কিছু সত্যি দেখেছিলে। আবার অনেক সময় এরকম হয়, আমাদের মাথায় যদি কোনো আগে থেকে চিন্তা থাকে যেখানে এরকম একটা ঘটেছে অনেক দিন আগে, তাহলে সেই চিন্তা থেকেও তার একটা বই প্রকাশ আমরা এরকম দেখতে পারি। হতে পারে, আমি বলছি না তুমি ভুল দেখেছো, বাট এরকম হলেও হতে পারে। কেন একটা কিছু ভাবলে সেটাই কিন্তু আমরা
সেইটা মাথার মধ্যে চলতে থাকে অবচেতন মনে, তখন কিন্তু আমাদের চোখের সামনে মনে হয় সব কিছুই একটা যেন কে যাচ্ছে বা কিছু, এগুলো হতে পারে। আর স্কুলে ফাঁকা বিল্ডিং, স্কুল বিল্ডিংগুলো যেগুলো খুব পুরনো স্কুল, আমি আমার স্কুলকে হিসেব করেই বলতে পারি আমার স্কুল বিশাল বড়। একজন অচেনা মানুষকে যদি ফট করে ঢুকিয়ে দেয় না, কোন গেট দিয়ে বেরোবে, কি করবে, কোন তলায় যাবে সে বুঝতে পারবে না। মানে এটাতে আমি খুব গর্ববোধ করতাম। কিন্তু কেউ কেউ বলতো রাত্রিবেলায় যারা মানে মাসিরা থাকতেন, আয়া মাসিরা, এখনকার কথা বলতে পারবো না, বহুদিন তো আর যাওয়া হয় না, তো বলতো রাত্রিবেলায় নাকি উপরে কেউ হাঁটাচলা করে। সেটা কিন্তু আমার স্কুলে কিন্তু কোনো রকম কিছু হয়নি। কিন্তু শুনেছি, লোকে বলে যে ফাঁকা জায়গা যখনই ফাঁকা হয়ে যায়, এই অপদেবতা বা আত্মারা সেই জায়গায় ঘুরে বেড়ায়, বা তাদেরও তো একটা থাকার জায়গা লাগবে, এরকমভাবে লোকে মজা করেই বলে। হয়তো সত্যি, হয়তো মিথ্যে, হয়তোটা মানুষের কল্পনা, সব কিছু মিলিয়ে মিশিয়েই থাকতে পারে। তো থ্যাংক ইউ সো মাচ। তুমি স্কুলের কথা বললে, চোখের সামনে আমার স্কুলের ছবিটা ভেসে উঠলো, তাই এতগুলো কথা বললাম। কারণ আমাদের স্কুলেও ছাদে আমাদের 4 তলার ওপরে একটা বাথরুম ছিল, বেশ ভাঙা মতো। আর আমি বলতে বলতে ওই চোখের সামনে ছবিটা দেখতে পাচ্ছিলাম। বড় স্কুল, আমাদের অজস্র বাথরুম, ন্যাচারালি প্রত্যেকটা ফ্লোরেই বাথরুম ছিল। ছাদের ওপরে একটা নিয়ে সবার একটা থাকতো, যে রাত্রিবেলা একদিন কেউ থাকবেই, ন্যাচারালি কাউকে পারমিশন দেবে না, সবাইকে বার করে দিয়েই আয়ামাসি তালা ঝুলিয়ে দিত। কিন্তু আয়ামাসিদের মধ্যে একজনের ফ্যামিলি, কিভাবে তারা পারমিশন পেয়েছিল আমি জানি না, যুগ যুগান্ত থেকে আমার জেঠিমাও ওই স্কুলে পড়েছেন, তারাও দেখেছেন তার সে আয়ামাসির মা ওই স্কুলে থাকতেন, একটা ছোট ঘর আর একটু জায়গা মতো, ওরা ওখানেই থাকতেন। আজও তাদের কেউ না কেউ ওখানে আছে, বংশ পরাক্রমে ওরা আয়ার কাজ করছে আমাদের স্কুলে। তো ওরা রাত্রিবেলা অনেক কিছু শুনতে টুনতে পেতো। বলছে আমি ছাদের দিকে খুব একটা আমরা কোনো দিন যাইনি। ওরা যেহেতু ভেতরে থাকে, ওদের তো কোনো আর বাধা বিপত্তি নেই, সিঁড়ি দিয়ে উঠে চলে গেলে দেখতেই পারে। কিন্তু বলছে ওদেরও গা শিরশির করতো যে আমরা যাইনি কোনো দিন, ছাদের বাথরুমটার ওখান থেকে একটা কেমন আওয়াজ আসে বা ছাতে যেন মনে হচ্ছে। তো এরকম হয়েছে। চাঁদনি রাতে স্কুলে বড় বড় গাছ ছিল, সেক্ষেত্রে অনেকে বলতো গাছের ছায়া তো হতে পারে, অশ্বত্থ গাছও ছিল, 4-5টা অশ্বত্থ গাছ আছে। এখন বিল্ডিং আর শুনেছি নাকি আরও বাড়িয়েছে, তো কিছু গাছ কাটাও পড়েছে। তো আছে এরকম ঘটনা, সব জায়গায় কম বেশি শুনতে পাওয়া যায়। সরাসরি চলে যাব আজকে দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটা আজও সেই তন্ত্র সাধনাকে কেন্দ্রিক একটা ঘটনা। ঘটনাটা পাঠিয়েছেন পূরবী সাহা। উনি পাঠিয়েছেন বালি, হাওড়া থেকে। বালি বলতে এটা দক্ষিণেশ্বরের কাছে যে বালি, ওখান থেকে। উনি বলছেন আমাদের পুরো পরিবার আমরা মা তারার ভক্ত, আজও চিরকালই ছিলাম। মা তারার মতে আমরা দীক্ষিত। আমি বালিতে থাকি, বাড়ির অ্যাড্রেসও লিখেছেন, কিন্তু আমি মনে হয় না কারোর অ্যাড্রেস এভাবে বলার কোনো প্রয়োজন আছে। আমার এখন বয়স 56 বছর। আমি আমার জীবনের একটা ঘটনা বলবো না, এটা কোনো সেইভাবে হয়তো ভৌতিক লাগবে না, কিন্তু ওটা অদ্ভুত ঘটনা। তন্ত্রের দ্বারা কি কি হতে পারে তার একটা জাজ্জল্য প্রমাণ। উনি বলছেন আমাদের বাড়ির যেখানে আমরা থাকি, পুরোনো আমলের প্রচুর বাড়ি, তবে আজকে আপনি একটা দুটো বাড়ি ছাড়া আর পাবেন না, সব ফ্ল্যাট হয়ে গেছে। কিন্তু আমি যখন বিয়ে হয়ে এখানে এসেছিলাম, প্রচুর পুরনো বাড়ি। এইবার কি হলো, যারা বংশধর যারা, তারা বাড়ি সারানোর খরচা প্রচুর, মেনটেনেন্স করার ব্যাপার অনেক ঝামেলা। তারা কি করতো, বাড়িগুলো প্রমোটারকে দিয়ে ওই ফ্ল্যাট পেয়ে যেত, ফ্ল্যাট করে নিত, তাতেই সুবিধা। তো এই ফ্ল্যাট কালচারের জন্য পুরনো বাড়ি প্রায় নেই বললেই চলে। হাতে গোনা কয়েকটা বালির ওই যে পুরনো স্মৃতি বা পুরনো ভিতকে আজও ধরে রেখেছে। তো তেমনই ওনাদের বাড়ি। বলছে আমাদের ওই বিশাল কিছু জমিদার বাড়ির মতন না, মিথ্যা কথা বলবো না, তবে আমার বাড়িটা পুরনো বাড়ি, একতলা বাড়ি, কিন্তু খুব সুন্দর। মানে আমাদের বাড়ির সামনে একটা রকের মতো আছে, লোকেরা বসে আগে আড্ডাও মারতেন। এখনও কিছু মানুষ এসে বসে থাকেন সকালবেলা, পেপার পড়েন, কথাবার্তা বলেন। একটা বয়স্কদের একটা টিম আসে বিকালবেলা, তারা একটু বসে কথা টথা বলে আবার চলে যান। বলছেন আমার বাড়িতে আমার হাজব্যান্ডরা 4 ভাই 2 বোন। 4 ভাই, ছোট বাড়িটা পুরোনো দিনের হলো, ঘর টরগুলো
ছিল, কিন্তু এবার আমার শ্বশুরের মশাই যখন ছিলেন ঠিক আছে, তারপরে যত জেনারেশন বাড়ছে, ছেলে মেয়ে তাদের বিয়ে হচ্ছে, প্রত্যেকের আলাদা আলাদা ঘরের প্রয়োজন। তো সেক্ষেত্রে আমার বিয়ে হবার পর একটু বাড়িতে ঘরের সংকট দেখা দিল। এবার বাড়িতে জায়গা, বড় উঠোন আছে পেছন দিকটা, সেখানে ঘর করাই যেত। তখন আমার ভাসুর ঠাকুর আপত্তি করলেন, বলে না, এখানে আমরা আমাদের পারিবারিক ঐতিহ্য, এই আম গাছ, এই নারকেল গাছ, এগুলো আমি কিছু কাটতে দেবো না, গাছ টাছ থাকবে, বা ঘর করতে গেলে, ঘর বাড়াতে হলে তো এগুলো সব কাটতে হবে, পুরনো ঐতিহ্য কিছু হাত দিতে দেবো না। তো সেটাতে আমরা যথেষ্টই মেনে নিয়েছিলাম, কারণ স্বাভাবিক, বাড়ির ওই পুরনো গাছগুলোর সঙ্গে প্রত্যেকটা মানুষের একটা বন্ধন, পরিবারের সদস্যের মতো, সে গাছগুলো কাটা পড়লে কারোরই আনন্দ লাগবে না। তো আমরা ঠিক করলাম যে প্রত্যেকের অসুবিধা হচ্ছিল, ঘর এত ছোট ছিল প্রত্যেকের, আমার যেমন 2টি মেয়ে, আমার ভাসুরের 3টে ছেলে, প্রথম ছেলে, তারপরে 2টো যমজ ছেলে, তারপরের ভাইদের যখন বিয়ে হলো তাদেরও ছেলে মেয়ে, তো বাড়িতে সদস্য সংখ্যা বাড়লো, ঘরের প্রাদুর্ভাব হলো। আরও একটা জিনিস উনি বলছেন মেনশন করা খুব দরকার, বাড়ির একটা পোর্শন যেখানটা হয়তো রেনোভেট করিয়ে নিলে তাহলে আর ঘরের প্রবলেম হতো না, কিন্তু সেই জায়গাটা না নষ্ট হয়ে গেছিলো, সেই ঘরটারে গুদামে জিনিস হতো, কারো থাকার মতন ছিল না, কারণ অনেক চটা খসে গেছিলো এরকম। সেখানে থাকতে গেলে যা খরচা হবে, মিস্ত্রিদের এনে জিজ্ঞেস করা হলো, তারা বলে এখানে যা খরচা হবে এই টাকায় আপনার ভালো বাড়ি হয়ে যাবে। একেতে পুরোনো আমলের দেওয়াল, এগুলো ভেঙে টেঙে তৈরি করা বিশাল ঝামেলা। এবার মিস্ত্রিরা ভয় পায় বলে নাকি একটা লোককে খরচা করাবে বলে এই ধরনের বুদ্ধি দেয়, তা আমি বলতে পারবো না। তবে সেই সময় আমার বাবা আমাদের কিছুটা সাহায্য করলেন, অর্থ সাহায্য। বলে রাখে আমি বহরমপুরের মেয়ে, বিয়ে হয়েছিল বালিতে, তো উনি কিছু টাকা সাহায্য করলেন। তো আমরা বালি থেকেই একটু, বালিরই মধ্যে একটু ভেতর দিকে, তখন অনেক ফাঁকা জায়গা ছিল, জায়গাটার নাম উনি বলে দিয়েছেন যে বালির চৈতলপাড়া নাম, সেখানে একটা আমরা জমি কিনলাম। জমিটা কিনলাম একটা, মানে বাড়ি করব ছোটোখাটো, ন্যাচারালি কারুর এমনভাবেও কিনিনি যে আমরা আলাদা হয়ে চলে যাব, আর কিছু না, যার যখন মনে হবে সেও আমার সঙ্গে, আমার কোনো দেওরও যদি আমার সঙ্গে চলে যেতে চায় ওখানে, কারণ ঘরের সমস্যার জন্য আলাদা হচ্ছে, কোনো ঝগড়াঝাটির জন্য নয়, তো সেক্ষেত্রে তারাও থাকতে পারবে একদম, বরং একটা নিজেদের একটা সবাই হাত পা ছুড়িয়ে থাকতে পারবে, এই সেন্সে বাড়ি করার ব্যবস্থা হলো, মানে চিন্তা ভাবনা হলো, জমিটা কেনা হয়ে গেল, সব কিছু ভিত পুজো সব কিছু কমপ্লিট। তারপর একদিন আমার ভাসুর ঠাকুর বললেন যে জমিতে পুজো টুজো হলো, কিন্তু অনেক সময় শুনেছি বাস্তু দোষ থাকে। বড় ভাসুরকে আমরা খুব শ্রদ্ধা করতাম, উনি বয়সে বড়, প্রত্যেকে ওনার কথা অনুযায়ী আমরা চলি। উনি একটা সাধারণ ব্যবসা করতেন, তখনকার দিনে ছিল কয়লার ব্যবসা, পরবর্তীকালে উনি ব্যবসা চেঞ্জ করলেন, সে কথা আলাদা। ওনার কথা আমরা শুনতাম, উনি বললেন যে এরকম একবার দেখি না ভালো বাস্তুটা। আমার হাজবেন্ড খুব সহজ সরল ছিলেন, মানে আজকের যুগে ওরকম মানুষ বাঁচা যায় না ওরকম সহজ সরল হলে। উনি বললেন ঠিক আছে, হতে পারে, যেহেতু তারাপীঠ বা মা তারা আমাদের ইষ্টদেবী, তারাপীঠে আমাদের যাতায়াত প্রায় মাসে বোধহয় 2বার হয়তো যাওয়াই হতো, এরকম বিষয়। বাড়িতেও মা তারার প্রত্যেক বছর বাৎসরিক একটা পুজোর আয়োজন করতাম আমরা। সেখানে আমার ভাসুর আমার হাজব্যান্ডকে নিয়ে একদিন নিজে গিয়ে তারাপীঠ থেকে ঘুরে এলেন। ঘুরে আসার পর আমরা জিজ্ঞেস করলাম কেমন লাগলো তারাপীঠে, কোনো যিনি ওদের গুরুদেবের কাছে গেলে। সেদিন অদ্ভুত লাগলো, আমার স্বামী বললেন না না দাদা গুরুদেবের কাছে নিয়ে যাননি, গুরুদেব তো অনেক ব্যস্ত থাকেন আর বর্তমানে এখানে নেই, ওয়েস্ট বেঙ্গলে নেই, বাইরে কোথাও গেছেন হয়তো কোনো দীক্ষা দিতে বা যে কোনো কাজই হোক, কামাখ্যার দিকে গেছেন। তো আমাদের তো বাড়িটা তৈরি করতে হবে, শুরু করে দেবো, পুজোর পরেই কাজ শুরু করে দেবো, বর্ষাটা চলে যাবে, পুজোও কেটে যাবে, এরকমই প্ল্যান ছিল। কিন্তু একটা জিনিস হচ্ছে, দাদা একটা নতুন একজন বাবার কাছে নিয়ে গেলেন, তিনিও খুব ভালো, গুরুদেবের মতোই একদম, কথাবার্তা খুব সুন্দর, আমাকে দেখেই বলে দিলেন আমার প্রচুর বড় বাড়ি গাড়ি সব কিছু হবে, এই বাড়িটা লক্ষ্মী হবে, এই বাড়িকে কেন্দ্র করে আমাদের সংসারে প্রত্যেকের আয় পয় সব বৃদ্ধি পাবে, ছেলে মেয়েগুলো ভালো করে মানুষ হবে, ভালো ভালো বিয়ে হবে, চাকরি বাকরি পাবে, মানে সব ভূত ভবিষ্যৎ সব উনি বলে দিয়েছেন। ন্যাচারালি শুনে ভালো লাগলো, বিশ্বাস আমাদের।
তারাপীঠে আমাদের গুরুদেবকে আমরা পেয়েছিলাম। ইনিও যখন তারাপীঠের বাবাজি, নিশ্চয়ই ভালোই হবেন, খারাপ হলে কি আর তারাপীঠে থাকতো? আমাদের সেই সময় এরকমই মানসিকতা ছিল। খারাপ হলে কি তারা মাতাকে ছেড়ে দিতেন, না সে ওখানে বসে থাকতো? বলে কোথায় পেলে, কোথায় ওনার আশ্রম? ও তা তো বলতে পারবো না, শ্মশানেই দেখা হলো, এরম। তো এর পরের দিন বলেছে একটা ডেট দিয়েছেন। বলে আবার ডেট? বলে হ্যাঁ, ওই দিন অমাবস্যার একটু ওখানে একটা ছোট পুজো হবে। কোথায় পুজো হবে? না ওই শ্মশানের ওখানেই পুজো হবে। তো সেখানে তোমাকে নিয়ে যেতে বলেছে, আর দাদা যাবেন। বলো বড় বৌদি যাবেন না? বলে না না, বড় বৌদিকে দরকার নেই, যেহেতু তোমার আমার নামে জায়গা, তুমি আমি যাবো আর দাদা শুধু যাবেন, তাহলেই হবে, আর কিছু দরকার নেই। বলে বাহ, ভালো। উনি এবার চলে গেলেন হাজব্যান্ডের সঙ্গে। ওনার তখন মেয়েদের বাড়িতে শাশুড়ির কাছে রেখে ওনারা চলে গেলেন। একদিনের বিষয়, একটা রাত থেকে পরের দিন সকালেই চলে আসবেন, কাজ মিটে গেলেই চলে আসবেন। ভোরবেলায় বেরোলেন, পরের দিন ভোরবেলা আসবেন। রাত্রিবেলা শ্মশানে ওই পুজোটা হবে, তো সারাদিন একটা হোটেলে উঠেছিলেন ওনারা। তারা মায়ের দর্শন টর্শন করে রাত্রিবেলা যখন ওনারা আমাবস্যার যেখানে ওই বাবাজি বলেছেন সেখানে যাওয়ার কথা বলছিলাম, বাবাজির নামও মনে পড়ে না আজকাল, মনে পড়লে আমি বলে দিতাম। নামটা খুব একটা খটোমটো নাম, আজকাল অতদিন হয়ে গেছে তো উনি বলছেন আর অত নামটা আমার মনে আসছে না, এই মুহূর্তে মনে পড়ছে না, তাই লিখতে পারলাম না সহেলি। ওনার কাছে বসে আছি, সমস্ত কিছু উনি আমাকেও খুব ভালো ভালো কথা বলেন। ওনার কথায় সত্যি এত সুন্দরভাবে কথা বলছেন, মোহিত হয়ে গেলাম। লাল বসন পরা, গলায় রুদ্রাক্ষের মালা, লাল টিপ, মাথায় আবার লাল ওই যে লাল কাপড় যে ওটা ওনার গায়ে আছে উপবস্ত্র, ওরকমই একটা লাল কাপড় ওনার মাথায় পুরো পাগড়ি দিয়ে জড়ানো, টকটক করছে গায়ের রং ফর্সা, হাতে অনেক রকমের আংটি, মানে দেখেই মানুষের ভক্তি আসবে, কি সুন্দর দেখতে ভদ্রলোককে। লাল টিপ পরেছেন, সিঁদুরের টিপ, আরও যেন সুন্দর লাগছে, এবং যজ্ঞ করছিলেন। বলে আমরা যখন গেলাম একজন আর একটা দল এসেছিল, আমাদেরকে একটু অপেক্ষা করতে বললেন, দূরে বসতে বললেন, আমরা সেখানে বসলাম। তারা উঠে চলে গেল, তারপর আমাদেরকে বললেন বসো, আমি তোমাদের জন্য যজ্ঞ করেছি। ওরা জাস্ট এসেছিল কথা বলতে, ওদের বড় বাড়ি আছে, সেখানে একদিন আমাকে যেতে হবে, কথা টথা বলে গেলে একদিন যাবো, এরকমভাবে কথা বলছেন। এই যজ্ঞে তোমাদের জন্য আয়োজন করেছি। বলছে আমার তখন মাথায় একবার প্রশ্ন হলো, আমি বাবাজিকে জিজ্ঞেস করলাম, তো আমার তো জায়গা বা কিনেছি, যেটা বাড়ি করব সেটা তো বালিতে করব বাবা, এই শ্মশান ভূমিতে যজ্ঞ করি। তখন আমার স্বামী আমার এই প্রশ্নের উত্তরে আমাকে খুব ওনার সামনে ধমক দিয়ে থামিয়ে দিলেন। ভাসুরও রেগে গেলেন, তুমি কি বোঝো এই সাধনা ভজনার ব্যাপারে? ওনাদের কত ক্ষমতা জানো? উনি এখানে বসে যজ্ঞ করবেন, তোমার ওখানকার যদি বাস্তু কোনো দোষ থাকে উনি সব জানতে পারবেন, এবং যদি বাস্তু দোষ থাকো সেটাকে একদম ক্লিয়ার করে দেবেন। তোমার কোনো ধারণা নেই, চুপচাপ থাকো, বলে ওনাকে থামিয়ে দেওয়া হলো রীতিমতো। উনিও চুপ করে গেলেন। আর ওনার স্বামী দাদা অন্ত প্রাণ, দাদা বলে দিয়েছে মানে তুমি চুপ করো, তোমাকে অত কথা বলতে হবে না। চুপচাপ এবার উনি নানা রকম যজ্ঞ করছেন, করছেন। এমন সময় উনি আমাকে, মানে দিদি যিনি ঘটনা পাঠিয়েছেন তাকে কথা বলছে, আমাকে বললেন যে বৌমা তুমি একটা কাজ করো, ডাক ডুকগুলো কথাবার্তা এত সুন্দর, বৌমা ওই যে চিতার ওখানে আছে না, বলে চিতা শুনলে ভয় লাগছে, বলে বাবা চিতার কাছে অমাবস্যার রাত, বলে না কোনো ভয় নেই, আমি তোমাকে ওই যে একটা বন্ধন দিয়েছিল হাতে, কিছুটা দেখতে খড়ের মতো, হাতে প্রত্যেকে তিনজনের হাতে বাঁধা ছিল, এটা আংটির মতন করে দিয়েছিলেন, সেগুলোকে কি বলে আমিও জানি না, উনিও লিখতে পারেননি, তো ওরকম হাতে বাঁধা ছিল। বলে এটা যতক্ষণ বাঁধা আছে তোমাদের এখানে কোনো বিপদ নেই, তোমাদেরকে কেউ ছুতে অবধি পারবে না, তুমি একটু ধূপ টুপ ওইখানে জ্বালিয়ে দিয়েছো, আর কিচ্ছু করতে হবে, ওখান থেকে সামান্য সাইড থেকে, বলছি না যে চিতার ভেতর হাত ঢুকিয়ে কিছু আনো, হয়তো সাইড থেকে এক ফোঁটা মাটি আনো আর একটু ধূপ জ্বালিয়ে দিয়ে এসো। আর যিনি মারা গেছেন তার স্মরণে, যে আপনার ভালো হোক, আপনার আত্মার শান্তি কামনা করি, আপনাকে আমাদের জীবনে যাতে ভালো হয় তার আহ্বান জানাচ্ছি, আপনি আমাদের মঙ্গল করুন, এইটা বলে চলে এসো। তো উনি বললেন, আমি একটু মানে হতভম্ব হলাম বা ভ্যাবাচাকা খেয়ে গেলাম, যে ওনাকে তো চিনি না, কি বলবো। বলে চিন্তা হবে না, মৃত্যুর পর কেউ কারোর থাকে না, তারা সবাই ঈশ্বরের সমান হয়ে যান, ওনাদের আশীর্বাদ করারও ক্ষমতা থাকে, তো তুমি এটা বললে দেখবে তোমার সব ভালো হয়ে যাবে। স্বামী আবার ধমক দিল, ভাসুরও ধমক দিল, তোমাকে যেটা বলা হচ্ছে সেটা করো না, তুমি এত প্রশ্ন করছো কেন? তো উনি বলছেন, উনি ছিলেন বিজ্ঞান বিষয়ের ছাত্রী, আজ থেকে অতদিন আগে, তখন মেয়েরা কলেজে যেত না, উনি বলছেন না, সংখ্যা খুব কম ছিল,
উনিও যে কলেজে পড়াশুনো করেছেন সেখানে ছেলের সংখ্যা বেশি, যেহেতু উনি বহরমপুরে থাকতেন, মেয়ে কম ছিল তখন ওনাদের সময় বা ওনাদের ব্যাচে। বর্তমানে প্রায় 60-এর কাছাকাছি বয়স হতে যাচ্ছে, ওনার 60 হয়নি। তো তখন উনি কলেজে পড়তেন, মানে বুঝতে পারছো কত বছর আগে। তো তখন উনি বিজ্ঞান বিষয়ের ছাত্রী ছিলেন, মানে সায়েন্সের স্টুডেন্ট ছিল, বিএসসি পাস করেছেন উনি। তো ওনার কাছে একটুখানি সবসময় একটু যুক্তি দিয়ে বিচার করার ক্ষমতা বা চেষ্টা উনি করতেন, কিন্তু সংসারের চাপে যুক্তি টুক্তিগুলোকে শিখিয়ে তুলে রাখতে হয়েছিল। তো উনি ওই ধূপকাঠি নিয়ে তাই করলেন, ধূপকাঠিটা পুঁতে দিয়ে এলেন ওখানকার কাছে, একটু কাছে গিয়ে। তো যাদের পরিবারের লোক দাহ হচ্ছে তারা দূরে বসে আছে, তারাও কিরমভাবে তাকাচ্ছিল যে কি করতে এসছে কে জানি। বলছে কি ভয় লাগছে, আমি কি বলবো, মৃতদেহেও সবে জ্বালানো শুরু হয়েছে, বা হয়তো কতক্ষণ হয়েছে ভগবান জানে। তার পা দুটো এমন উপরে উঠে আছে, আলতা পড়া পা, দেখেই মনে হচ্ছে কোনো সধবা মহিলা, এবং মহিলার পায়ের যে অংশটা পড়েনি আর কি, উঁচু হয়ে গেছে। বলছে ওই রকম শ্মশানে তো ওইভাবে মহিলারা আমরা যাই না, আর ওইরকম শ্মশানের দৃশ্য, আর রাতের অন্ধকার, অমাবস্যার রাত, বলে কি যে ভয় লাগছে বলে বোঝাতে পারবো না। তার গায়ের স্কিনটা দেখে বোঝা গেল যে ভদ্রমহিলার বেশি বয়সও না যে মারা গেছেন, হয়তো গ্রামের মানুষ কোনো অসুখ বিসুখ হয়েছিল বা কিছু। ইয়াংও না আবার বয়স্কও না, খুব বেশি হলে 40-45-এর মাঝামাঝি এরকম একজন বয়সের কেউ, মানে মানুষের গায়ের চামড়া দেখলে বোঝা যায় তার এজ কিরম হতে পারে। পা দুটো উঁচু হয়ে আছে, মানে একটা অদ্ভুত টাইপের লাগছে, একদম যেন মনে হচ্ছে জলজ্যান্ত মানুষ, হয়তো আজকালও হয়তো, মানে কিরম একটা লাগছে, হাতের কিছুটা ঝুলছে, মানে মানে চিন্তা করা যাবে না, মুখটা তলার দিকে দেওয়া আছে। বলতে এইভাবে যে বডি পোড়ায় তাও তো জানতাম না কোনো দিন, আমি তাকাতেও পারছি না। আমি কোনো রকমে ধূপটা পুঁতে দিলাম আর বললাম উনি যা যা শিখিয়েছেন সেগুলো হুড়হুড় করে মনে মনে বলে কোনো রকমে পালিয়ে এলে বাঁচি, এরকম একটা পজিশন। পালিয়ে এসে যখন ওনার কাছে এসে বসলাম, তখন বলছে ভয় পেও না, উনি একটা শরবত মতো দিলেন, এটা খাও ঠিক আছে। বলে শরবতটা খেতে একটু ভালো লাগলো না, বলে কিরম একটা বিচ্ছিরি টেস্ট, যাই হোক বাবাজি দিয়েছেন, খেলাম। সবাই মিলে উনি একটা পুজো করলেন, করলেন, আর কিছু একটা মাটি আর কি তুলে একটা এর মধ্যে দিলেন, বলে এটা কিছু না, এটা তুমি যে জমিটায় কালকে সকালে গিয়েই বাড়ি ঢোকার আগে তোমাদের যে জমিটায় তোমরা বাড়ি করবে সেখানে একটা গর্ত খুঁটে এটা পুঁতে দাও, পুঁতে দিয়ে ব্যাস আর কিছু করতে হবে, এটা তোমার প্রবলেম সলভ। যদি কিছু থাকে সেটা হবে। তবে আমি দেখেছি তেমন কোনো সমস্যা নেই তোমাদের জমিতে, সামান্য একটু হাওয়া বাতাস আছে জমিতে, ওটাও কেটে যাবে। আর এইভাবে মৃত ব্যক্তিকে স্মরণ করলে তারাই সব পাপ মুক্তি ঘটান বা ইত্যাদি ইত্যাদি। বললেন খুব ভালো কথা বাবা, আপনি এত বড় সুযোগ করে দিলেন। সেই রাতটা কাটানো হলো, পরের দিন সকালের ট্রেনেই ওরা ফিরে এলেন, যা যা বলেছেন সেই মতো বাড়িতে এসে সমস্ত কিছু করলেন। এরপরে কি হলো, সব কিছু ঠিকঠাক চলছিল, না ফিরে এসে কারোর শরীর খারাপ হয়নি, না উনি যে শরবত দিয়েছেন সেটা খেয়ে কারোর কোনো মানে পেটের প্রবলেম বা কিচ্ছু হয়নি, আমরা নর্মালভাবে ছিলাম। মাস ঠিক 1.5-2 বাদে, তখন বর্ষাকাল চলে গেছে কিন্তু তবুও পুজো আসছে, বর্ষাটা যেন মানে পুজোর আগে বৃষ্টি যেন বেড়ে গেছে, সেই বছরের কথা বলছেন। তো একদিন কি একটা বিষয়, চাঁদা নিয়ে পাড়ায় একটা কি হলো, সেই নিয়ে কিছুই না, বাড়িতে দুটো ভাইয়ের মানে দাদা আর ভাই, যেটা কোনোদিন হয়নি তাই দেখলেন, দু ভাইয়ের মতো তক্কাতক্কি করে রাত্রিবেলা অশান্তি লেগে গেল। এবারে বাড়িতে বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, দুর্গাপুজো মাত্র 1 সপ্তাহ বাকি, সেই সময় একটা শুভ কাজ, বাড়িতে ঝুল টুল ঝাড়া এগুলো পরিষ্কার করছি, আমাদের একটা আনন্দ, পুজো আসছে আসছে একটা আনন্দের মুহূর্ত। সেই সময় বাইরে বৃষ্টি, বাড়ির ভেতর দু ভাই ঝগড়া, যে ঝগড়া কোনোদিন উনি বিয়ের পর থেকে দেখেননি। দাদাকে এত সম্মান করেন, দাদাও 4 কথা শোনাচ্ছেন, ভাইও তাকে 2-1 কথা রেগে গিয়ে বলে দিয়ে ভাই চুপ করে গেলেন, দাদা তো থামতেই চাইছেন না। এই অশান্তি হলো, হওয়ার পর পরের দিন আবার ভাইয়ের দোষ একদমই ছিল না, তবু তিনি ভাইয়ের দাদার কাছে ক্ষমা চাইলে, দাদা তুমি রাগ করো না, এটা রাগের মাথায় হয়ে গেল, উনি কান্না, উনি চোখ দিয়ে জল বেরিয়ে গেল। ভদ্রলোক এত নরম মনের মানুষ ছিলেন, খুব অল্পতে চোখ দিয়ে ওনার জল বেরিয়ে যেত। দাদা বললেন ঠিক আছে। তো তারপরের দিন খেতে খেতে দাদা বলছেন, দেখ জায়গাটায় তো জমিটা কিনলি, বাড়ি তো করবি, কিন্তু আমাদের তো এখানে সবাই মিলে তো হয়ে তো যাচ্ছে, আমরা তো আছি, হ্যাঁ একটু জায়গা বেশি হলে সবাই হাত পা ছড়িয়ে থাকা যেত, সে নিশ্চয়ই, কিন্তু একটা তো মানে রোজগার পাতিরও তো দরকার মানুষের। তো একটা কাজ কর, ওই জায়গাটায় যদি আমি একটা দোকান ঘর করি। বলছে দোকান ঘর? বলছে হ্যাঁ, ওটা দোকান করলাম, দোকানটা ভালো সেল টেল হলে
তাহলে আর সংসারটা আরও সচ্ছল হবে। কয়লার ব্যবসাটাও আস্তে আস্তে অতটা চলছে না, লোকের বাড়ি বাড়ি গ্যাস আসা শুরু হয়ে গেছে। কয়েক বছরের মধ্যে হয়তো পুরো বাড়ি বাড়ি গ্যাস ঢুকে যাবে, মানে রান্নার গ্যাস, তখন অত কয়লা চলবে না। তো উনি দাদার কথায় এক বাক্যে এগ্রি হয়ে গেলেন যে হ্যাঁ ঠিক আছে। কিন্তু দিদি উনি বললেন যে দেখো, আমি দাদাকে জায়গা দিচ্ছ বলে আমি বলছি না, বা আমার বাপের বাড়ি থেকে তোমাকে দিয়েছে বলে তাতেও কিছু বলছি না, কিন্তু যদি ওই জায়গাটা দাদা দোকান করেন, পরবর্তীকালে ওটা তো আর আমরা বাড়ি করতে পারবো না, কারণ ন্যাচারালি দোকানকে ভেঙে গিয়ে আর বাড়ি করা যায়? তো দাদা বললেন না তুমি এরম ভাবছো কেন বৌমা, ইত্যাদি ইত্যাদি। তখন ওনার স্বামী ওনাকে আবার থামিয়ে দিল যে তুমি থামো, তোমাকে বিয়ে করে এনেছে, তোমার দায়িত্ব আমাদের, আমরা ঠিক বুঝে নেবো, এটা আমাদের ভাই ভাইয়ের ব্যাপার, তুমি এর মধ্যে ঢুকো না, বউরা ঢুকলে অশান্তি হবে। ওনাকে থামিয়ে দেওয়া হলো। এইবার উনি বলছেন একটা, যেহেতু উনি একটু আপত্তি করেছিলেন বলে সবাই একটু ন্যাচারালি, তার বাপের বাড়ি থেকে টাকা দিয়ে জমিটা কেনা হয়েছে, সে একটু পুরোপুরি এগ্রি না, কারণ উনি মেনলি বাড়িতে এখানে থাকতে প্রবলেম হচ্ছে, ঘর ছোট, ওখানে ঘরে লোক বেড়ে গেছে, ঘর কমে গেছে, তো সেক্ষেত্রে বাড়িটা করা খুবই দরকার। সেখানে এখন দোকান হলে বারবার তো আর বাবা টাকা দেবেন না, বারবার জায়গা কেনাও সম্ভব না, কি করা যাবে, এই নিয়ে একটুখানি চিন্তাভাবনা চলছে। তো একদিন রাত্রেবেলা ওনারা ঘুমোচ্ছেন, অত বড় বাড়ি, অত লোকজন, বলছে ওদের বারান্দাটাও দুটো খাট ছিল, একটা খাটে শাশুড়ি মা শুতেন, আর একটা খাটে তখন ছোটো দেওর, তখনও বিয়ে হয়নি, উনি বলছে তখনও তার বিয়ে হয়নি, সে শুতো, দুটো খাটে শুতো। তো এইভাবে আর বাকিদের তো ভেতরে ঘর যা ছিল, তো ওরকম কোনো রকমে, আর শাশুড়ির কাছে ওনার মেয়ে, বড় মেয়ে আর কি, ওনার তো দুটো মেয়ে, বড় মেয়ে শুতো, তো এইভাবে ভাগ করে করে ওরা শোয়ার ব্যবস্থা করতো। বলছেন একদিন রাত্রিবেলা হঠাৎ করে ওনার স্বামী শুনতে পাচ্ছেন ওকে নাম ধরে কেউ মেয়েলি কণ্ঠে ডাকছেন, আর ঠিক গলাটা ওনার মায়ের মতো, মানে ভদ্রমহিলার শাশুড়ির মতো, দিদির শাশুড়ির মতো, যিনি ঘটনা পাঠিয়েছেন। মা ডাকছে, ন্যাচারালি অত রাত্রের, রাত 2-2:30 হয়তো বাজে, হয়তো, কারণ উনি ঘড়ি দেখেননি, এত রাত্রে মা ডাকছে, মা তো বাইরের খাটেই আছে, মানে যে তক্তপোষ বা খাট যাই বলি তাতে ওনার, তাহলে মেয়েটার কি রাত বিরেতে কোনো শরীর খারাপ করলো? মানে উনি এটা কী ভেবে তাড়াহুড়ো করে উনি নেমে গেলেন, মা মা করতে করতে, এবার অদ্ভুত সবাই ঘুমোচ্ছে, কারুর কথা কানে গেল না, উনি একদম দরজা খুলে বেরিয়ে চলে গেলেন, বেরিয়ে গিয়ে একদম রাস্তায় বেরিয়ে গেছেন, ওদের বাড়ির সামনে যে রাস্তাটা, বেরিয়ে গেছেন। এবং ওনার স্ত্রী, মানে এই দিদির, ওনার ঘুম ভেঙে গেছে, উনি কী হলো এরকম দুমদুম করে উঠে গেল কেন পাশ থেকে, উনিও ঘুমের চোখে উঠে প্রথমে তো তাল খুঁজে পাচ্ছেন না যে কী হলো, তারপরে দেখছি সবাই সব ঘুমোচ্ছে, এদিকে বাইরের দরজা খোলা, এই বাইরে থেকে কিছু হলো নাকি, ছুটে গিয়ে দেখছেন হাজব্যান্ড রাস্তায় এলোমেলো হয়ে কোনো দিকে যেন যাবার চেষ্টা করছে। বলছে উনি গিয়ে আবার নাড়িয়ে দিলেন যে কী ব্যাপার তুমি এখানে, না মা ডাকলো, মা তো ঘরের ভেতর, তুমি এখানে কী ডাকলো, কী বলছো? হ্যাঁ তাই তো। তারপর উনি হাজব্যান্ডকে নিয়ে এসে দরজা বন্ধ করে দিলেন। তখন ওনার শাশুড়িও ঘুম ভেঙে গেছে, সবাই উঠে বসেছে, কি ব্যাপার কি ব্যাপার, রাত বিরেতে যেটুকু সবাই আওয়াজ টাওয়াজ কথাবার্তাতে সবাই বেরিয়ে এসছে ঘর থেকে, কথাবার্তা হলো। ছোটো ভাই যে আর একটা খাটে ঘুমাচ্ছিল সেও বলল যে আমার মনে হলো দাদা বেরোলো, প্রথমে আমি ভেবেছি হয়তো দাদা বাথরুমের দিকে যাচ্ছে, কিন্তু দরজা খুলে বেরিয়ে গেছে, বুঝতে পারিনি, ভাগ্যিস বৌদি দেখলো, এরা রাত্রিবেলা কেউ দরজা খুলে বেরিয়ে যায়, আর চোর ডাকাতও তো বাড়িতে ঢুকে পড়বে এই সুযোগে, ইত্যাদি ইত্যাদি। তারপর থেকে, তার ঠিক এই দুর্গাপুজোর সময় থেকে ওনার হাজব্যান্ডের পুজো আরম্ভ হলো, ওনার স্বামীর আর কি শুরু হয়ে গেল বুকে সর্দি জমলো, ঠান্ডা লাগলো হঠাৎ করে, কথা নেই বার্তা নেই, সবাই বলছে বৃষ্টির সঙ্গে অফিস থেকে একদিন ভিজে ভিজে এসছে তাই বোধহয় ঠান্ডা লেগেছে, সে ঠান্ডা লাগতে পারে, বুকে এত সর্দি বসে গেল, তার থেকে শুরু হলো শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট এত বাড়লো যে দুর্গাপুজোর মধ্যেই অষ্টমী নবমীতে ওনাকে পুরো হসপিটালে গিয়ে রীতিমতো ভালোভাবে অক্সিজেন দিতে হলো, এত শ্বাসকষ্ট বেড়ে গেল। সেই যে শ্বাসকষ্ট ওনাকে ধরলো, তারপরে প্রায় 2-3 মাস অন্তরই ওনার সর্দি হয়, শ্বাসকষ্ট, যখনই সর্দি ঠান্ডা লাগছে শ্বাসকষ্ট হচ্ছে, ডাক্তাররা বলে দিল যে ওনার ক্রনিকে দাঁড়িয়ে গেছে, ওনার এভাবে সারা সম্ভব না, একটু ব্যায়াম ট্যাম ইত্যাদি ইত্যাদি। তো ওনার ব্যায়াম ট্যাম করার অত সময় ছিল না, ভালো হয়ে গেলে উনি ভুলে যেতেন, কেউ বলতো হোমিওপ্যাথি করো, কেউ বলতো আয়ুর্বেদিক করো, যে যা বলতো করতেন, খুব একটা লাভ হতো না, আস্তে আস্তে শরীরের মধ্যে
মানে ঝিমিয়ে যাচ্ছিলেন। ইতিমধ্যে ওনার ভাসুর ঠাকুর উনি ওই জায়গাটা বলে, ওর তো শরীর খারাপ, ভাইয়ের শরীর খারাপ, এই অবস্থায় ভাইকে আমি কি করে ছাড়বো, দেখো তোমরা নতুন জায়গা কিনে বাড়ি করতে পারো, আমি দিয়েও বলতাম তাকে তো দোকানের দরকার নেই, কিন্তু নতুন জায়গায় যদি এরকম সর্দি কাশি হয়, রাত্রিবেলা শ্বাসকষ্ট হয়, তুমি বৌমা দুটো মেয়েকে নিয়ে হঠাৎ করে রাত বেরিতে, এখানে আমরা বাড়িতে সবাই আছে, একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে, ওখানে তুমি একা একা অসুস্থ পেশেন্টকে নিয়ে কী করবে, তুমি কি রাস্তায় রাত্রিবেলায় বেরিয়ে ডাক্তার আনতে যাবে? ওই মোমেন্টে ওনার মনে হয়েছিল সত্যিই তো স্বামীর শরীর খারাপটা ওনাকে দুর্বল করে দিয়েছে, যে প্রায় তো ভুগছে, প্রায় জ্বর আসছে, অনেক দিন জ্বর থাকছে, মাঝখানে তো ওনার টিবি মানে যেটা অসুখের টিউবারকুলোসিস, ওটারও টেস্ট হলো, নেগেটিভ রিপোর্ট এলো, কিন্তু ডাক্তারের ধারণা ওই রকম দিকে যাচ্ছে বিষয়। এরপর ওনার ভাসুর ঠাকুর ভাইকে বললেন, দেখ তোর চিকিৎসার জন্য তো অনেক টাকা পয়সা লাগবে, সরকারিতে হবে না, প্রাইভেটে দেখিয়ে তোকে ভালো করতে হবে, একটা কাজ কর, জমিটা বিক্রির ব্যবস্থা করি। জমি দাদা বললেন, উনিও বিক্রিতে রাজি হয়ে গেলেন, জমি বিক্রিও করা হয়ে গেল। সেই জমিতে অন্য মানুষ এসে ঘর করলো। তো এরপর ঘটনাটা এরকম ঘটলো, ভাসুর ঠাকুর কিছু টাকা দিলেন ওদের হাতে, দিয়ে বললেন পার্টি টাকা দেবে, বাকিটাও দিয়ে দেবে, বা আমি পেয়ে গেছি, নানা রকম এক এক সময় এক এক রকম কথা হলো। এই নিয়ে একটু বচসা বাড়ির মধ্যে হয়েছিল। শাশুড়ি মাও বললেন, ওদের টাকা ওদের দিয়ে দে, ওদের জমি বিক্রির টাকা তুই রেখে দিয়েছিস কেন, ইত্যাদি ইত্যাদি। বা ভাসুর যেহেতু পুরো সবার দায়িত্ব পালন করতেন, তার মুখের ওপর কেউ কথাও বলতো না, বাড়ির সিস্টেমটা এরকম ছিল। জায়ের কোনো ডাইরেক্ট কোনো জিনিস জানা যেত না, যে স্বামীকে সাপোর্ট করে না দেওয়ারকে, উনি নিজের মতো চুপচাপ থাকতেন। কিছুদিন ভাইয়ের চিকিৎসা ব্যবস্থা উনি করেননি বললে মিথ্যা কথা বলা হবে। তারপরে একটা সময় আর কয়েকটা বছর বাদে, তখন ওনার স্বামী খুবই অসুস্থ, চাকরি ছেড়ে দিয়েছেন, চাকরিতে করতে পারেন না, এই শরীর অসুস্থ, তো উনি ছোটোখাটো ওখানকারই একটা দোকানে একটু খাতা টাতা লেখা এগুলো কাজগুলো করেন। অল্প বয়সে খুব রুগ্ন হয়ে গেছিলেন, কাছাকাছি উত্তরপাড়ার মধ্যে। উনি বলছে দোকানটার নাম বলবো না, ওরা আমাদের বিপদের সময় এত কাজ করেছে, এখন জানতে পারলে এখানকার লোক হামলে পড়ে জিজ্ঞেস করবে যে কাদের বাড়ির ঘটনা ইত্যাদি ইত্যাদি। তো এইসব করতে তারপরে একটা সময় ভাসুর বললেন যে দেখো আমার ছেলে মেয়ে বড় হচ্ছে, আমার এখানে বা ঘর আরও লাগবে, তোমরা নিজেদের মতো এবার উঠে যাও। এবার ওনাদের মাথায় হাত, একে তো অসুস্থ মানুষ, তবু জয়েন্ট ফ্যামিলিতে কোনো রকমের সবার চলে যাচ্ছে, মেয়েরাও বেশ বড় হয়ে গেছে, এবার কিভাবে কোথায় যাব? বাপের বাড়িতে বলা হলো, তারা বললো তোমরা বোকার মতন জমি বিক্রি করে টাকাটা ভাসুরের হাতে তুলে দিলে, সেভাবে ক্লেমও করলেন না, তোমার ভাসুর সেই টাকাটা নিজের জন্য খরচাও করে ফেললো। কি চিকিৎসা ওর হয়েছে, একটু আধটু চিকিৎসা, তাতে কত টাকা লাগে? অত লক্ষ টাকা কি আর একটা সাধারণ সর্দি কাশির চিকিৎসায় লাগে? না, শ্বাসকষ্টের চিকিৎসায় এত টাকা লাগে? তো অদ্ভুত কথা। তারাও আর মানে এদের বোকামির জন্য তারাও অত্যন্ত আর কি খেপে গেছেন। তারা বলছে না তোমাদেরকে আর হেল্প করবো না, কারণ টাকা পেলেই তোমরা সেই ভাসুরের কথায় ওঠো বসো, তার হাতেই তুলে দেবে। তবুও স্বামীর চিকিৎসায় কিছু টাকা দিলেন, কিন্তু আর বাড়ি করা হলো না। এরপরে বাপের বাড়ি থেকেই কিছু টাকা কোনো রকমে পেয়ে জোগাড় করে একটা বাড়ি ভাড়া নিয়ে ওরা থাকতে শুরু করেন, তাও টালির বাড়ি। অত বড় একটা পুরনো আমলের সুন্দর বাড়িতে থেকে বাড়িটাকে মানে দেখলে মনে হয় বা এত আগেকার দিনে বাড়ি, একটা সুন্দর একটা বাড়ি, বিশাল বড় না, তবু একটা সৌন্দর্য ছিল। সেই বাড়ি থেকে ওনাদের একটা ছোট্ট এক কামরা টালির ঘরে যেতে হলো। জীবন ওনাদের বোকামির জন্য কোথায় নিয়ে এলো। এবং তারপরে মনের দুঃখে ওনার হাজব্যান্ড আরও অসুস্থ হয়ে গেল। এরপরে বড় মেয়েকে খুব তাড়াতাড়ি উনি বিয়ে দিয়ে দিলেন, কারণ স্বামীর প্রায় দিন শরীর খারাপ, একটা ভালো সম্বন্ধ এলো, ওনার মেয়ে খুব সুন্দরী। উনি বললেন বয়স কম হোক যাই হোক, বিয়ে দিয়ে দিলে একটা দায়িত্ব অন্তত মিটে যাবে। বড় মেয়ের বিয়ে হয়ে গেল। তারপর ছোট মেয়েকে নিয়ে উনি থাকতেন। স্বামী তখন অসুস্থ, দুদিন হসপিটাল 2 দিন বাড়ি চলছে ওদের। কিন্তু একটা সময় হলো ওনার ভাসুর আর কি, তার পরিবারে ওরা আস্তে আস্তে ওনাদের সঙ্গে যোগাযোগ কমিয়ে দিতে লাগলো। ভাসুর আসতেনও না, ভাইকে দেখতেও আসতেন না, এবং ওনাদের একটা ক্ষোভ তৈরি হয়েছিল যে উনি সব নিয়ে নিলেন, আমাদের এভাবে এই সময় বার করে দিলেন। কোনো রকমে বাড়ি ভাড়া দেওয়া হয়, ছোটো মেয়েটার পড়াশুনো চলছে, কোনো রকমের সংসার, খুব আর্থিক অনটনের জীবন কাটছে। এই রকম সময় মানে
ওনার হাজবেন্ড প্রায় দেখতেন, ওই স্বপ্নে দেখতেন রাত্রেবেলা, আর স্ত্রীকে বলতেন, আমি না রাতের বেলা ঘুমোলেই একটা মহিলাকে দেখতে পাই। বলো, অল্প বয়সী মহিলা, গায়ের রং একটু চাপা, রোগাটে গরম, ছাপা শাড়ি পরে আছে, মাথায় সিঁদুর লাগানো, কপালে লাল টিপ, আর অদ্ভুতভাবে জ্বলন্ত দৃষ্টিতে আমাকে দেখছে। তার শরীরে অর্ধেকটা জ্বলে যাচ্ছে আর মুখটা হাসছে, জ্বলন্ত হাসি তার। তো উনি যতবারই ওর হাজব্যান্ড এটা ওনাকে বলতো, ততবারই উনি বলতেন ওসব মনে এনো না, ওসব মনে এনো না। কিন্তু ওনার মনে মনে ঘুরে বেড়াতো ওই যে উনি ধূপ দিয়েছিলেন সেই শ্মশানের ওখানে, ওটাই ওনার মনে ঘুরতে লাগলো। এরপর এরকম প্রায় বলতেন বলে ওনারই এক পরিচিতর সঙ্গে একটা জায়গায় গেছিলেন। বাবাজি বললেন যে ওইখানেই তোমাদের যা শ্মশান সাধনা করে নিশির ডাক লেলিয়ে দেওয়া হয়েছিল, যে আসছে সে নিশি হয়ে আসছে, রাত্রিবেলা ডাকছে। এবং প্রায় ওনার হাজবেন্ড রাত্রিবেলায় দরজা খুলে বেরিয়ে যেত। এটা প্রায় দিন হতো, প্রায় হতো। আর স্বপ্নতে তো ওই জিনিসটা দেখা ওই মহিলাকে দেখা তো জল ভাত হয়ে গেছিলো। একটা সময় হলো উনি প্রচণ্ড বমি, কোনো খাবার তলাতো না, শরীর অসুস্থ হয়ে গেল, টিবি ধরা পড়লো। অভাবের সংসার, টিভিতে ভালো ভালো খাবার খেতে হয়, অতটা জোগাড় করতে পারতেন না। তবু বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ে জামাই যথেষ্ট সাহায্য করে। এই করতে করতে মানুষটা মারা গেলেন। ছোট মেয়েটা তখনও পড়াশুনো করছে, বলছে ঈশ্বরের কৃপায় ওই ছোট মেয়ে আমার লক্ষ্মী। জামাই দেখেছিল শালির লেখাপড়াটা যাতে বন্ধ না হয়। আমি কোনো রকমে তো শাড়ির ব্যবসা শুরু করলাম স্বামী মারা যাবার পর। তো আমি বিধবা মানুষ, আমাকে দেখে, আমার অবস্থা দেখে অনেকেই শাড়ি কিনতো, তো ভালো একটু লাভের মুখ দেখেছিলাম। তো একটা সময় আবার ভাসুর হঠাৎ একদিন দরদ দেখাতে এলো, আবারও সেই ব্যবসা প্রায় চলে যাওয়ার পথে। কিন্তু এইবার আমি ওই যে বাবার কাছে আমি গেছিলাম স্বামী বেঁচে থাকতে, তার কাছে গিয়ে বললাম, আমার অন্তত আমার ছোট মেয়েটার বাঁচার ব্যবস্থা করে দিন। বড়কে তো বিয়ে দিয়ে দিয়েছি, সে পরগোত্র হয়ে গেছে, ওকে নিয়ে আর আমার চিন্তা নেই, ইনি আমাদেরও মেরে ফেলবেন, আবার কোথায় নিয়ে গিয়ে তুক করবেন তার নেই ঠিক। ওই বাবাজি কিছু কবজ দিলেন, বলে তোমাদের আর কোনো ক্ষতি হবে না। তবে উনিও বলতেন যে শরীরে অসুস্থতা, সুগার, প্রেশার, হয়তো লোকে বলবেন এগুলো তো স্বাভাবিক, কিন্তু ওগুলো চলে এসেছিল, নানা রকম কোমরে ব্যথা, পায়ে ব্যথা, রোগ লেগেই ছিল। উনিও যে খুব সুস্থ ছিলেন তা না, কিন্তু ঈশ্বরের আশীর্বাদে মেয়েটা, ছোট মেয়ে ম্যাথামেটিক্স অনার্স নিয়ে পাশ করলো এবং ভালো চাকরিও পেয়ে গেল। মেয়ের চাকরিতেই মেয়েই বর্তমানে ফ্ল্যাট কিনেছে, সেই ফ্ল্যাটেই মাকে নিয়ে আছে। ছোট মেয়ে এখনও বিয়ে করেনি, বলছে ও বিয়ে করতেও চায় না। দিদি জামাইবাবুর সঙ্গে খুব ভালো সম্পর্ক। তবে ওই পরিবারের ঠাকুমা তো মারা গেছেন অনেক দিন হলো, ছেলের মৃত্যু সংবাদের পরই ওনার শাশুড়ি মারা গেছিলেন 3 মাসের মধ্যেই। তারপরে জেঠুরা যারা ওদের এত ক্ষতি করছে তারা বহাল তবিয়াতে বেঁচে আছে, তাদেরও আজকে খুবই উন্নতি। বলছে আমি আমার 2 মেয়ে ওদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখি না। ওই বাড়িতে আমরা যাওয়া তো দূরের কথা, তাদের সঙ্গে ফোনে যোগাযোগটুকু অবধি নেই, কেন ওই সময় আমার অন্য দেওরেরাও আমাদের দিকে সাপোর্ট করেনি। দাদার কাছ থেকে বেনিফিট পেতো বলে দাদার দিকেই সবাই ঝুঁকেছিল, যেহেতু আমরা একটু দুর্বল, আমাদেরকে আর অতটা পাত্তা দেয়নি। তো নিশির ডাক, আমরা ছোটোখাটো ঘটনা শুনি যে রাত্রেবেলা কেউ ডাকলো বেরিয়ে গেল, কিন্তু তাতে একটা গোটা সংসার কীভাবে ধ্বংস হতে পারে, শ্মশান ডাক বা অনেকে নিশির ডাক বলেন উনি বলছেন। এবং পরবর্তীকালে আমি 2-1 বার ছোটো মেয়েকে নিয়ে তারাপীঠেও গেছিলাম, যে ওই সাধুকে ভণ্ডকে খুঁজে বার করব, সবার সামনে ওনাকে এক্সপোজ করব যে উনি কী ক্ষতি করেছেন। স্বামী মারা যাবার পর ভেতরে এই রাগটা যেন আরও দাও দাও করে আমার জ্বলতো, কিন্তু সবাই বললো যে দেখো, প্রথমত গেলে তো এতদিন আগেকার ব্যাপার খুঁজে পাবে না, যদিও বা খুঁজে পাও, যিনি গেছেন তিনি তো গেছেন, এদের হাতে এত ক্ষমতা, যদি তোমার বা তোমার মেয়ের ক্ষতি করে দেয় তখন তুমি কি করবে। বলে ওই মেয়েদের মুখের দিকে তাকিয়ে আমি কিছু করতে পারিনি, আর আমি যাইও নি। তবে চেষ্টা করেছিলাম প্রথম যে, কিন্তু কিছু করতে পারিনি। এই ছিল ঘটনা। তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা জানিও। নিশির ডাকের ঘটনা অনেকেই জানতে চেয়েছিল, তো এরকম একটা ঘটনা আসবে ভাবতে পারিনি, খুবই খারাপ লাগছে। আর নিজের লোককে যদি বিশ্বাস না করা যায়, নিশির থেকে তো মনে হয় মানুষ বেশি ভয়ঙ্কর, আমার যেটা মনে হলো এই ঘটনাটা শুনে। তোমরা কি মতামত রাখছো অবশ্যই জানিও। তোমাদের কি মনে হয় সব দোষ এই ঘটনায় নিশির, নাকি আমার তো মনে হয়েছে সব দোষ ওই ভাসুর ঠাকুরের।
তোমাদের মতামত জানিও যে তোমরাও আমার সঙ্গে সহমত কিনা। সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশানে। কমেন্ট করেছেন শ্রাবণী মুখার্জি, বিপুলাই পৃথিবীতে হয় না এমন জিনিস দুষ্কর। হ্যাঁ, ঠিকই বলেছেন। সত্যি পৃথিবীতে কত কিছু ঘটছে, আমরা কতটুকু বা জানি বা খবর রাখি। কমেন্ট করেছেন গীতা গোস্বামী, কমেন্ট করেছে অরুণ কোলের, অবনীতা দাস, কমেন্ট করেছেন তৃষা পল, রূপালী গুপ্ত, মধুশ্রী চক্রবর্তী, অসিত কর্মকার, জ্যোৎস্না পল, শর্মী 85 লিখছেন কেমন আছো সহেলি, অনেক দিন পরে তোমার গল্পের ভিডিও দেখার সময় পেলাম, ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। বৈশাখী সেন 2260 লিখেছেন সত্যি ভালো ঘটনা, আমাদের বড় হলো কোনো ক্ষতি নেই। আচ্ছা, বড় গল্পে প্রেফার করি। ডিজাইন01 দিদি আপনি কোথায় থাকেন? আচ্ছা, আমাকে যদি জিজ্ঞেস করেন না, ঘটনা যে পাঠিয়েছেন তাকে জিজ্ঞেস করছেন, ঠিক বুঝতে পারলাম না। যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি কলকাতায় থাকি বর্তমানে। অনিন্দিতা দত্ত স্মল ভিডিও, আচ্ছা আমি আজকে বলে দিলাম দিদি, ক্লিয়ার করলাম, স্মল ভিডিও আসবে, কারণ যারা স্মল ঘটনা পাঠাচ্ছেন অথচ সত্যি ঘটনা, অথচ কোথাও পাঠাননি, ন্যাচারালি সেগুলোকে আমরা ইগনোর তো করবো না, সবাই আমাদের কাছে সমান, সেই ঘটনাও আসবে, বড়ও আসবে ছোটও আসবে। সুজাতা ঘোষ, তনুশ্রী মাইতি, নূপুর চক্রবর্তী, শ্রাবন্তী মুখার্জি, সিনচান বিডি। এরপরে দেখে নিই যারা যারা লেখেন যে তাদের ঘটনা একদম কমেন্ট পড়া হয় না, দেখি তারা কারা। অ্যাঞ্জেল, সোমাশ্রী গাঙ্গুলি, মাম্পি, রাজেশ 2.0 দিদি আমার কমেন্ট একদমই পড়া হচ্ছে না, আমার নাম নিও রাজেশ তোমার কমেন্ট পড়লাম, মাম্পি তোমার কমেন্টও পড়লাম। সুদেশনা সিংহরা লিখেছেন বেগমপুর সিল্ক শাড়ি খুবই ভালো ঘটনা, যদিও লেন্দি হয় তবে পার্ট বাই পার্ট ঘটনা ভালো, আর ঘটনা যদি বেশি বড় না হয় তাহলে একসাথে ইন ওয়ান এপিসোড ঘটনা বললে ভালো হয়। সহেলি অলৌকিক জোন চ্যানেল দুর্দান্ত সব ঘটনা শুনছি, ভালো থেকে। থ্যাংক ইউ সো মাচ, প্লিজ আপনারাও শেয়ার করুন যাতে আরও ঘটনাটা অনেক লোকের কাছে পৌঁছতে পারে, এবং তাদের কাছে পৌঁছলে তারাও নতুন নতুন ঘটনা আমাদেরকে শেয়ার করবেন। অনিন্দিতা বিশ্বাস লিখছেন বড় ভিডিও চাই। শর্মা দাস বা সমর দাস, অসাধারণ ঘটনা, লাভ ফ্রম খড়গপুর। আমার নাম আশিকা আমার নাম প্লিজ নেবেন, থ্যাংক ইউ আশিকা। মৌসুমি মুখার্জি, রহমান ইন্তেকাব লিখেছে মায়াঙ্গের নাম অনেকবার শুনেছি, কৌতূহল ছিল, জাদু মন্ত্রের ঘটনা শুনলাম। সমৃদ্ধি লিখেছেন বেগমপুর সিল্কের কথা বলছেন বোধহয়, তোমার সাবলীল বলার ধরন ভালো ছিল, টালিগঞ্জ থেকে ভালোবাসা পাঠালাম, থ্যাংক ইউ সো মাচ। কিছু কিছু সময় বোধহয় আমি একটুখানি প্রবলেম হয়েছে আজকে আমার বলতে, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ফিরে আসবো আগামী পর্বে। থ্যাংক ইউ, শুভরাত্রি।